নমস্কার। শুভ্ররাত্রির আরও একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা জানেন প্রতি রাতে এই আয়োজনটিতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আপনাদের দরবারে হাজির হই যে বিষয়গুলো আমাদের কোথাও না কোথাও নাড়া দেয়। আমাদের এই আয়োজনে প্রধানত আমরা সামাজিক, সাংস্কৃতিক এবং এমন কিছু বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি যে বিষয়গুলো হয়তোবা কোথাও না কোথাও গিয়ে কাউকে উৎসাহ যোগাবে। আগামী দিনে এই প্রজন্মের ছেলেমেয়েরা কিংবা আপনারা যারা বিভিন্ন প্রজন্মের, আপনারা হয়তোবা উৎসাহ নিয়ে এই আয়োজন থেকে অন্য আরও 5 জনকে 10 জনকে নিজেদের মতো করে আলোয় আলোকিত করতে পারবেন। আজকে আমাদের সঙ্গে এমন দুজন অতিথি রয়েছেন যারা সত্যি অর্থেই আমাদের যে কাউকে একেবারে বর্ণ পরিচয়ের পাঠ দিয়ে দিতে পারবেন। এমন দুজন যারা তাদের মতো করে এই গোটা দুনিয়ায় হয়তোবা সেলিব্রিটি তকমাটিকে নিজেদের গায়ে লাগাতেই পারেন। আমরা যারা সেলিব্রিটি বলতে শুধুমাত্র মিডিয়ায় যাদেরকে বারবার করে দেখানো হয় তাদের কথা বুঝি, আমাদের কাছে তারা দুজন হয়তোবা সেই অর্থে সেলিব্রিটি নন, কিন্তু তারা দুজন তাদের জীবনের রূপকথার নিজস্ব গরিমায় অসাধারণ অসাধারণ লড়াকু দুই প্রাণ। আমাদের আজকের এই আলোচনায় আমরা প্রথমে এক মায়ের সঙ্গে কথা বলবো, তারপর তার পুত্র সন্তানের সঙ্গে কথা বলবো। কিন্তু আপনাদের একটু আগাম বলতে চাই তাদের সম্পর্কে। যে মা আজ আমাদের সঙ্গে রয়েছেন, তিনি পেশায় আজকের তারিখেও, আজকে সকালবেলাতেও তিনি মানুষের বাড়িতে গিয়ে কাজ করেছেন, অর্থাৎ তিনি একজন গৃহ পরিচারিকা। গর্বের সঙ্গে তিনি কথা বলেন এবং সঙ্গে তার ছেলে, তিনি আজকে আমাদের স্টুডিওতে রয়েছেন। তারা দুজনেই আমাদের অতিথি। আমরা আপনাদের সঙ্গে আলাপ করাতে চাই। আমার সঙ্গে একেবারে হাতের ডান দিকে রয়েছেন রীনা দাস, রীনা দেবী, এবং তার সঙ্গে তার পুত্র আকাশ, আকাশ দাস। তারা দুজন কেন আজ আমাদের স্টুডিওতে অতিথি সে কথাও আপনাদের একটু বলতে চাই। আকাশ মাধ্যমিকে 95% নম্বর পেয়েছিল 2018 সাল। 2020 সালে উচ্চ মাধ্যমিকে এই আকাশের প্রাপ্ত নম্বর ছিল 96%। তারপরে আকাশ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দিয়ে আইআইটি ক্র্যাক করে। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে সরাসরি ভর্তি হয় আকাশ, এবং আকাশ দাস এখন আইআইটি পাশ করে ফেলেছে। তার আগামী জুলাই মাসের 1 তারিখ থেকে চাকরিতে যোগদান করার দিন। এই অসামান্য একটি লড়াই কাহিনী আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারাও সরাসরি অংশগ্রহণ করতে পারেন। আপনারা জানেন PV24 এর এই আয়োজনের একটি সরাসরি টেলিফোন নম্বর আছে। সেই নম্বরে আপনারা টেলিফোন করে আকাশকে এবং তার মাকে যদি কিছু বলতে চান আপনারা বলতে পারেন। তবে একদম শুরুতেই আপনাদের দুজনকে স্বাগত জানাই, প্রণাম জানাই আপনাকে। আপনি এত রাতেও আমাদের সঙ্গে এসে সরাসরি যুক্ত হয়েছেন। রীনা দেবী, এই যে আপনার ছেলে, আপনি রত্নগর্ভা আমরা বলছি, এবং আজকে এই স্টুডিওতে ঢোকার আগে আপনার সঙ্গে আমাদের সবার কথা হচ্ছিল। আমরা এটাই বলছিলাম যে আপনি দারুণ এক সন্তানের জন্ম দিয়েছেন। নিজে এত পরিশ্রম করেছেন, মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে গত প্রায় 20-25 বছর ধরে আপনি কাজ করছেন, এবং ছোট 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 করে যে টাকা আপনি সঞ্চয় করেছেন সেটা ছেলের জন্য খরচ করেছেন। এখনো ছেলেকে উৎসাহ দিয়ে যাচ্ছেন পড়াশোনার জন্য। আপনার ছেলেটিও সেই রকম মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট করেছে, মানে 95%, 96%। তারপর আইআইটি পেয়েছে, এখন সে আইআইটি পাশ করে ফেলেছে। মা হিসেবে কেমন লাগে রীনা দেবী? আমার খুব গর্ব মা হিসাবে, মানে এই সন্তান ভগবানের মতন, মানে ভগবান পাইছি এরকম মনে হয়। এই ছোটবেলা থেকে খুব মেধাবী ছিল, একদম শিশুকাল থেকে। তারপরে তারা তো 2 ছেলে, আমার 2 ছেলে। আমরা ভারী বিলোনিয়া গাবতলী, ধরে ইন্দিরানগর পঞ্চায়েত, বিলোনিয়া মহকুমা, রাজনগর থানা। আচ্ছা, আমরা গ্রামের নাম গাবতলী। আচ্ছা। তাহলে আমার 2 ছেলে, বড় ছেলের নাম বিক্রম দাস, তেও কলেজ কমপ্লিট করছে, কিন্তু এর মতন না। এই ছোটোকালও খুব, মানে আমার গর্বিত লাগতো। আমার তো লাগতো যেমন ছেলেটা যেমন একটা মানিক লাগতো। আমার ইচ্ছা ছিল মানে 2 ভাগে খুব লেখাপড়া করে। আমি সারা দিনও কাজ করতাম এবং সারা রাত্র মনে করেন 2টা-3টা অবধি আমি ফান গোছাইতাম, ফান ক্ষেতের কাজ করতাম। তাহলে ফান গোছালে রাত্রে তো বসে বসে ফান গোছাম ঘরে, তাহলে তো আমার টাকা ইনকাম হবে। তবে আমি ছেলে পড়াতাম পারো।
এরপরে মানুষের কাছ থেকে গরু পালছি, গরু পালি, চাইতাম যে এগুলোর উচ্চশিক্ষিত করানো। ভাগ্য গুণে তার বাবা কারণে আমরা বাড়ি ছাড়া হয়ে গেছি। আসবো সেই গল্পে পরে আসবো আপনার কাছে, আমি সব শুনবো আজকে আপনাদের কাছ থেকে আপনাদের জীবনের কথা। তার আগে একটু আকাশের কাছে আসি। আকাশ, মেনি মেনি কনগ্রেচুলেশনস, মানে অসাধারণ একটি সাফল্যের খতিয়ান তোমার জীবনের। মাধ্যমিকে 95%, উচ্চ মাধ্যমিকে 96%, তারপর তুমি আইআইটি পাচ্ছ, এবং তুমি, আমি দেখেছি মানে তুমি গর্বের সঙ্গে প্রতিটি জায়গায় বলেছো যে আমার মা বাড়িতে কাজ করেন। মানে এই বিষয়টিকে লুকিয়ে রাখার কোনো বিষয় নেই, কোনো ব্যাপার নেই, তুমি তোমার মতো করে মাকে নিয়ে গর্বিত বোধ করো। তোমার এখন কেমন লাগে এই যে একটা সাকসেস স্টোরি, ক্লাস 10, ক্লাস 12, আইআইটি পাশ করা, সঙ্গে তোমার এই মা আজকে বসে আছেন। আমার মনে হয় তুমি আজকে জীবনেই প্রথম এরকম মায়ের সঙ্গে কোনো অনুষ্ঠানে সরাসরি ইন্টারভিউ দিচ্ছ, তাই না? কেমন লাগছে তোমার, মানে তোমার এই জার্নিটাকে কেমন লাগছে আসলে? আমার জার্নিটা আমার অনেক ভালোই লাগছে। আমার সব সময় অনেক ভালো লাগতো যতই আমার জার্নি ছিল। আমি সব সময় এটাই বলি যে আমি জীবনে কোনো কষ্ট বোধ করিনি, কারণ আমার মা আমাকে অনেক যত্ন করেছে, ছোটবেলার থেকে অনেক আদর যত্নে রেখেছিল। তো আমি কোনো সময় কোনো কষ্ট আমার আমার উপরে আসতে দেয়নি মা। তো এরকম কোনো কিছু নেই যে আমার কষ্টের থেকে বেরিয়ে এসেছি। আর আমার মা অনেক খুশি, তাই দেখে আমিও অনেক খুশি। জার্নিটা অনেক ফ্রুটফুল রয়েছে, অনেক ভালো রয়েছে। আমি শুধু এটুকুই দিয়ে অনেক খুশি যে আমার মার জন্য, আমার মাকে আমি অনেক গর্বিত করতে পারলাম। তোমার একদম যদি আমি ছোটবেলায় ফিরে যাই, মানে ধরো একটা শিশু যখন খেলাধুলা করে, তারপর আস্তে আস্তে স্কুলে যায়, তোমার একদম ছোটবেলার কথা কি মনে আছে? কি করতে তুমি তখন, কিভাবে তুমি সময় কাটাতে? মানে গাবতলীর আমি কথা যদি বলি, গাবতলীতে তুমি যখন জন্মাচ্ছ, সেখানকার পরিবেশে তুমি একদম ছোটবেলায় তোমার সবচেয়ে পুরনো স্মৃতি কি মনে পড়ে? ছোটবেলায় সবচেয়ে পুরানো স্মৃতি যে আছে আমার, ওটা হতে হবে আমি প্রথমবার যখন ক্লাস 1-এ ভর্তি হতে গিয়েছিলাম, তখন আমি অনেক শাই ছিলাম। তো আমি যখন স্কুলে পৌঁছালাম, তখন আমি দেখলাম যে প্রেয়ার অলরেডি স্টার্ট হয়ে গেছে। তো আমি ওখান থেকে কান্নাকাটি করে বাড়িতে এলাম। মা, আমি স্কুলে যেতে পারিনি, আমি একটু লেট হয়ে গেলাম। তো মা আমাকে আবার নিজের কোলে করে স্কুলে নিয়ে গিয়েছিল। তো ওটা আমার অনেক ওয়ান অফ দ্য, মানে অনেক পুরানো একটা স্মৃতি আছে। আর এমনি ছোটবেলায় আমি আমি খুব মেধাবী ছাত্র ছিলাম। আমার এতটুকু মনে আছে যে আমি পড়ালেখাকে অনেক ভালোবাসতাম। আর মানে পড়াশোনা করতে তোমার ভালো লাগতো? হ্যাঁ, ভালো লাগতো। আর আর আমি এটাও বলতে অনেক ভালো লাগতো বাড়িতে এসে মাকে কি আমি আজকে এই করেছি, আমি এই মার্কস, কোনো এক্সামের মার্কস দেওয়ার পরে আমি মাকে এসে খুশিতে বলতাম যে এই এক্সামে। মা তখন কি বলতেন? আমি যদি আরেকটু ভেঙে বলি, মানে প্রধানত দর্শক শ্রোতাদের জন্য, যে তোমার মা তো হয়তো সেই জিনিসটা সেই অর্থে তখন বুঝতে পারছেন না, মানে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে আমার ছেলে অঙ্কে এত পেলো, এটার আসলে কি মানে, বা বিজ্ঞানে এত পেলো বা এত পার্সেন্ট পেলো, হয়তো বা তিনি তার মতো করে বুঝছেন, বা তুমি ভালো করছো এটা তিনি বুঝতে পারছেন, কিন্তু তখন তিনি কিভাবে রিয়েক্ট করতেন? না, আমার মা অনেক পড়াশোনার জন্য অনেক ছিল, মানে আমার ছেলেকে অনেক পড়ালেখা করা। আচ্ছা আচ্ছা। থেকে আমি জানি না, সবাই জানে নাকি নবোদয়ের কথা। তো নবোদয় হচ্ছে ছোট যারা গরিব বাচ্চা তাদেরকে ফ্রিতে এডুকেশন দেয়। ওটার জন্য একটা এন্ট্রান্স এক্সাম ক্লিয়ার করতে হয়, যেরকম আইআইটির জন্য। তো আমাকে ক্লাস 1 থেকে মা বলে দিয়েছে কি তোকে ক্লাস 6-এ হলে আইআইটিতে পাঠাবো, না হলে আমরা তো পড়ালেখা, তোর এত ভার আমরা সামালতে পারবো না, তো তুই আইআইটি হয়ে নবোদয় হয়ে যাস তাহলে অনেক ভালো হবে।
তো ছোটবেলার থেকে আমাকে উৎসাহ দিত, আমাকে এটা বলতো যখনই আমার এক্সাম। একটু মায়ের কথায় আসি। মা আমাদেরকে বলুন তো, আপনি ছেলেকে কি বলতেন, মানে তখন থেকেই আপনি কেন ওকে এটা বলতেন যে তোকে নবোদয় যেতে হবে? এরকম আপনার মতো তো অনেক 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 মানে একটু অর্থনৈতিকভাবে দুর্বল মায়েরা আছেন, যারা একটি বাংলা মিডিয়াম স্কুলে বা গ্রামের স্কুলে বা পাড়ার একটি স্কুলে ছেলে মেয়েদের ভর্তি করিয়ে দিয়ে ঠিক আছে আমার ছেলেটা পড়াশোনা করছে বা মেয়েটা পড়াশোনা করছে। আপনি তাকে নবোদয়ে যাওয়ার কথা কেন বলতেন, বা কেন চাইতেন যে ছেলেটা আরো বেশি করে পড়াশোনা চাইতাম করুক? যে স্যার এটা নবোদয়ে হলো ইংলিশ মিডিয়াম, তা আমার ইচ্ছে হলো, আমরা তো বাঙালি, আমরা তো লেখাপড়া কম, আমি চাই যে আমার ছেলে মানে ইংলিশে পাক্কা হোক। অঙ্ক তো মোটামুটি ভালোই পারে, কিন্তু ইংলিশে পাক্কা হোক। আবার বড় ছেলেরে দিয়েছি, বড় ছেলে ফেল করছে, এই কারণে আর একটু জিতটা ভারী গেছে, তুই কিন্তু পাস করম লাগবে। বড় ছেলেরে দিয়েছি, বড় ছেলে ফেল করছে, বিলোনিয়া বিদ্যাপীঠ স্কুলে এই পরীক্ষাটা নেয় একদিনের জন্য, 5 তুমি 6 উঠলে, তাহলে বড় ছেলে ফেল করছে, এই কারণে আমার আরো একটু জিদ ভাবছে, হে বড় ছেলে ফাঁস করো না, তুমি কিন্তু ফাঁস করো লাগবে। কিন্তু আমার কথা শুনতো, আমি কিন্তু আবার তার মতন আমার ছেলের বয়সীর মতন 15-20 জন ছেলে পড়াইতাম ছোটবেলা, ছোটো ছোটো ছেলে পড়াইতাম। খুব খুশি মনে, আমি আবার পিড়াপিড়ি করি পড়ানি পছন্দ করতাম না, আমি মায়া দিই, যেমন বিস্কুট খাওয়ান করতাম। আজকে পায়েস রান্না করুম, সবাই মিলে পায়েস খামো সবার জন্য, মানে একটা স্কুলে যে স্যারেরা পড়ায়, মানে এই পড়াটা আমার খুব পছন্দ। যেমন একটারে দেখতে একরকম, একটারে দেখতে একরকম, মানে খুব পছন্দ লাগে। আমিও এরকম আমার ছেলের বয়সে হোলা মাইয়ার পরে প্রথম কয়েক মাস টাকা নিতাম না, ইয়ার পরে দিন এগুলো ভালো রেজাল্ট করছে, এর গায়ে তারা মা বাবা আনি টাকা দিয়ে যেত। এরকম করি করি মনে করেন 1 থেকে 5 তলব ছেলে মেয়ে পড়াইতাম, মানে আমরা পাড়ার মোটামুটি আমার কাছে পড়ানো যে এমন স্টুডেন্ট মনে কম বাদ আছে। এই যে আপনার ছেলে আকাশ, আমার ছেলে তখন মনে করেন পরীক্ষা দিছে, 25 নাম্বারের পরীক্ষা হইতো এই সময়, তাহলে 25তে যদি 24 পাইতো, এই ছেলে আমি গরু চড়াইতাম, যাইতাম বনে, নিয়ে না যাইতো কান্দি কান্দি, মা তুমি এখন স্কুলে চলো, কিনলে মা তুই এনে কিনলে আইসস, এনে তো গব আছে, এই কথা কই হাতে কুলো লই লেতাম, চুড়ু আছিল আর আদর লাগতো, কুলো লই লেতাম। মা আমারে 24 নাম্বার দিছে, 1 নাম্বার কম দিছে, এই দেখো বই দেখো, বইতে একটা আকারিকারও ভুল করে না, ভুল করি না, স দেখো ঠিক দিছে, আমার 1 নাম্বার কম দিছে। আকাশ তোমার মনে আছে এই কথাগুলো? শুনি শুনি। হেরে আমি কুলে করি, আবার স্যারের কাছে নিতাম, স্যার বাড়ির কাছে স্যার আছে, স্যারের কইতাম, স্যার আপনি আকাশের 1 নাম্বার কম দিছেন, আপনি কিন্তু আকাশের এখন চকলেট দম লাগবে। হে কিন্তু কাঁদের, অরিজিনালি কাঁদে। আকাশ একটু বলো না, তুমি বলো কি 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 হতো তখন তোমার মনে? কিছু না, মানে আমার মনে এটাই থাকতো যে আমি যদি ভুল করে থাকি, তখন যদি নাম্বার যায় তাহলে ঠিক আছে, কিন্তু যদি আমি যখন দেখছি না কোনো ভুল আছে, তাহলে আই থিঙ্ক আমাকে একটু দেখতে তো হবে যে একটু দুঃখ হয়, হ্যাঁ কেন কম হয়েছে ওটা তো জানতে হবে না, কেন একটা যদি রেজাল্ট আসে, আমার থেকে লাগে ওটা একটা ভালো একটা বিহেভিয়ার। যখন একটা রেজাল্ট আসে তোমাকে দেখতে হবে তুমি কি কি ভুল করেছো, ওটা দেখলে ভালো হয়। আর যদি তুমি দেখেছো যে কোনো ভুল পাচ্ছ না, তবুও মার্কসটা কেটে নিয়েছে, তাহলে তোমাকে বলতে হবে। তো ওরকম একটা মাইন্ডসেট। ও কি ছোটবেলায় খুব দুষ্টু ছিল? আকাশ কেমন ছিল ছোটবেলায়, মানে দুষ্টুমি করতো খুব? দুষ্টামি করতো, ঘরে ঘরে করতো, আর কইতাম আমি তো ওই মাঠে যাইতাম, আমি কইতাম যে ঘর তুন বাইরিস না, ঘরেতে খেলনা টেলনা দিতাম, হিন্দি খেলবি, আমি আইলে তোর বাড়িতে আইলে স্নান করানো। তা আবার আমার ডরে আর পুকুরে যাইতো না, পুকুরে গেলে তো অন্য হলাইনের লগে সাইড গেলে অসুস্থ হইব, এলে 10টার লগে লগে আবার বাড়িতে এগুলো স্নান করাইতাম। দুষ্টামি ওই বড় ছেলেটাই বেশি খেতো, বড় ছেলের হাল্লাত যেদিন হইব এদিন যাইবে বাইরে। ও কি খেলাধুলা করতো? করতো। আকাশ, তুমি মাধ্যমিকে 95% পাচ্ছ, মানে তোমার মা রীনা দেবী, তিনি মানুষের বাড়িতে কাজ করেন, তিনি গরু পালন করেন, ইত্যাদি করেন, ওই করে করে কষ্ট করে তোমাকে বড় করছে। মাধ্যমিকে তুমি যে রেজাল্টই করছো, তারপর তোমার পাড়ায় রীতিমতো সাড়া পড়ে যায়, তুমি যেটা আমাদেরকে বলেছো বা আমরাও আমাদের মতো করে জেনেছি। এই যে একটা দীর্ঘ, আমি যদি বলি যে তুমি বলছো নিজে যদিও যে আমার সেই অর্থে কোনো
কষ্ট আমি ফিল করিনি, কারণ মা আমাকে কখনো বুঝতে দেয়নি। কিন্তু ভেতর ভেতর তো তুমি জানো যে তোমাকে কষ্ট করতে হয়েছে। তোমার মা একটু আগে বলছিলেন যে একটা পোশাক নিয়ে আমার ছেলে অনেকটা দিন কাটিয়েছে, এরকমও দিন গেছে আমাদের। এই যে তুমি কষ্ট করে 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 পড়াশোনা করেছো, তারপর মাধ্যমিকে প্রথম তুমি জানতে পারছো যে তোমার 95% নাম্বার, তুমি উত্তর পূর্বাঞ্চলে অঙ্কে সবচেয়ে বেশি পাচ্ছ, 99 বোধহয় পেয়েছো, 100-তে 99 তুমি পাচ্ছ। এই এই সময় থেকেই তো তুমি বুঝে যাচ্ছ যে তুমি ব্রিলিয়েন্ট, মানে তোমার রেজাল্ট ভালো হয়ে গেছে। তোমার ওই সময়ের ফিলিংটা কেমন ছিল? মাধ্যমিকের ওই রেজাল্ট তোমাকে আসলে কি ভাবতে শিখিয়েছে জীবনে? আই থিঙ্ক তখন এটা আমার মানে আমি একটা স্টোরি বলছি। আমি যখন নবোদয়ে ছিলাম, ক্লাস 6 থেকে আমি বোর্ডিংয়ে ছিলাম, হোস্টেলে আছি। তো তখনই আমি ক্লাস 6-এ উঠেই আমি প্রথমবার হিন্দি বা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়েছি, প্রথমবার হিন্দি পড়ছিলাম। তো ক্লাস 6-এ এত ভালো রেজাল্ট আসেনি, কারণ প্রথমবার সব কিছু ইংলিশে, আমি সায়েন্স বা ম্যাথ সব কিছু ইংলিশে পড়ছি। কিন্তু তখনও ধীরে ধীরে আমার পারফরমেন্স ভালো হতে গেল। 6 থেকে 7, 7 থেকে 8, 8 থেকে 9। ক্লাস 9-এ এসে আমি আইআইটির একটা বুক পড়েছিলাম। তখন আমি আচানক বলেছিলাম আমি আইআইটি যাওয়ার ইচ্ছা। তখন পুরো আমার যে বন্ধু তারা ছিল, তারা একটু ওটা হয়ে গেল, মানে হাসি মজাকে, কি আইআইটি কি কোনো মানে ইজি জিনিস না, মুখের কথা নেই। হ্যাঁ, মুখের কথা নেই। আইআইটি এত ইজি জিনিস না। তো আমার ক্লাস 9-এ ওটা হয়েছিল। তো আমার ওটা মাইন্ডে ছিল যে আমি কেন করতে পারবো না আইআইটি। তো এটা আমার মাইন্ডে ছিল। আর ক্লাস 9-এর থেকে আমার জানি না, আমার মনের ভিতরে আরেকটা আগ ছিল যে আইআইটি কেন আমি করতে পারবো না। তো ক্লাস 9 থেকে আমি একদম আরেকটু বেশি এফোর্ট দিতে লাগছিলাম। তো 10-এ যখন আমার এরকম রেজাল্ট ছিল, আমার কোনো মানে আমি কোনো সারপ্রাইজ হয়নি। আমার এক্সপেক্টেড ছিল যে আমার ভালো রেজাল্ট আসবে। আমার 95 এসেছিল। আমি খুশি হয়ে বলেছি সবাইকে যে এটা এসেছে, কিন্তু মনের থেকে আমার আগের থেকে জানা ছিল যে এতই ভালো রেজাল্ট আসবে। আমার মেইন আইডিয়া ছিল যে আমি আইআইটির জন্য কেমনে পারবো। ওটা তোমার টিচাররা তখন কি বলছেন তোমাকে? তারা তো তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানেন, বা তোমার শিক্ষকরা মোটামুটি জেনে গেছেন যে তোমার বাবাই করেন, তোমার মাই করেন। তাদের এক্সপ্রেশন কি ছিল বা তাদের বক্তব্য কি ছিল? না, অনেক টিচার আছে যে আমাকে অনেক ভালো দেখেন, আর স্পেশালি ম্যাথ টিচার। আমি ম্যাথে অনেক ভালো ছিলাম, তো টিচার তারা অনেক খুশি হয়েছিল। প্রিন্সিপাল আমাকে আমি তখন ক্লাস 10-এ আরেকটা অনেক ভালো রেজাল্ট হয়েছিল, হুইচ ইজ মানে ওটা সেম আমার ক্লাস 10-এ 95 আসার মতোই একটা ভালো রেজাল্ট, যে আমি দক্ষিণা সিলেকশন হয়েছিলাম। দক্ষিণা সিলেকশন হওয়ার পরে আমাকে হায়দ্রাবাদে ট্রান্সফার করেছিল আইআইটি প্রিপারেশনের জন্য। তো ওটাও ফ্রি অফ কস্টে ছিল। তো ওটা একটা ভালো রেজাল্ট ছিল। ওটার রেজাল্ট আসার পরে আমাদের এখান থেকে ও পর্যন্ত কেউ সিলেক্ট হতো না ওখানে। আমি সিলেক্ট হয়েছি, প্রিন্সিপাল অনেক খুশি হয়ে গেছিল, আমাকে তো অনেক ভালোবাসতো। তো উনি আমাকে হায়দ্রাবাদ নেওয়ার জন্য পুরো জিম্মেদারি নিজের উপরে নিয়েছিল। মানে এটাই আমি বলছি যে আমি কোনো সময় কষ্ট ফেস করিনি, কারণ অনেকজন আছে যে আমাকে অনেক ভালোবাসতো, আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে কোনো সময় কষ্টটা ফিল করতে দেয়নি। আকাশ কি খেতে পছন্দ করে? মায়ের হাতে কোন কোন রান্না আকাশের প্রিয় ছোটবেলা থেকে? ও কি কি খেতে পছন্দ করে আপনার হাতে? হ্যাঁ, ম্যাগি 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 রান্না করন, আলু দিয়ে ম্যাগি দিয়ে রান্না করলে খুশি। আর আমি তো ডিম খাই না, ছোটোবেলার থেকে ডিম খাই না। ডিমটা আলাদা করি সিদ্ধ টিদ্ধ করি দিতাম খাইতো। আর দুধ আমার হলো যে দুধ খাওয়ালে মানে ছেলেটা ব্রেন হইব। আমি তো আবার গরু পালন করতাম, আবার মানুষের পোলাইনও হরাইতাম।
খুব ভালো লাগতো কিনলে কি জানি মানে লেখাপড়া এত ভালো লাগতো আমার কাছে আমার অক্ষণও মনে হয় 2-4 জন ছেলে মেয়ে লই বসি পড়াই আমার মানে এত ভালো লাগে আমি মানে নিজের বলার উৎসাহ দেখি আরও মনে করি আরও 2-4 জন বলাইন হরাই কিন্তু আমি কম শিক্ষিত আমি লেখাপড়া নাই তবু আমি 1 থেকে 5 পর্যন্ত ছেলে মেয়ে পড়াইতাম আমার কিন্তু পড়া নাই আমি 5-6 তলক পড়া কিন্তু আমি 5 তলক ছেলে মেয়ে পড়াইতাম ভালো রেজাল্ট করতো এই যে রিনা দেবী আপনি তো আমাদের মায়ের মতো এই যে ধরুন আমাদের রাজ্যে অনেক 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 ছেলেমেয়েরা আছে যাদের পরিবারে হয়তোবা অর্থের উপার্জন সেই অর্থে নেই অর্থাৎ আমি বলতে চাইছি যে পরিবারটি গরিব পরিবারটি বাবা হয়তোবা তেমন কিছু করেন না মা খুব সাধারণ হয়তোবা বাবা রিক্সা চালান মা অন্যের বাড়িতে কাজ করেন কিংবা মা অন্যের বাড়িতে কাজ করেন বাবা হয়তোবা নেই কিন্তু ছেলে মেয়েটি পড়তে চায় তারা পড়াশোনা করতে চায় ভালো হতে চায় আমি আকাশের কাছ থেকেও একই প্রশ্নের উত্তর নেব কিন্তু আপনার কাছ থেকে একজন মা হিসেবে এই যে আপনি আপনার ছেলেটাকে এতটা মানে সুন্দর একটা পথে নিয়ে এসেছেন সেই পরিবারগুলোর জন্য আপনি কি বলবেন মানে তারা যদি হতাশ হয় যে না আমরা তো গরিব আমরা তো পারবো না আমার ছেলে মেয়ে তো পারবে না আমার ছেলে মেয়ের দ্বারা তো পড়াশোনা করা সম্ভব না তাদের জন্য আপনি কি বলতে চান কি বলতে চাইবেন না আমি চাই মানে তার গো আমার তো এখনো ক্ষমতা হয়নি আমি চাই তারাও গো ছেলে মেয়েও সঠিকভাবে মানে সঠিক রাস্তায় যেমন যায় আর মন থাকতে হইব মেন হয়েছে মানে পড়ার প্রতি একনিষ্ঠতা একাগ্রতা মন থাকতে হইব মন থাকলে তাহলে অর্থিক দিক দিয়ে যদি অর্থহীন যদি হয় তাহলে লেখাপড়ার যদি মন থাকে একনিষ্ঠতা থাকে একনিষ্ঠতা ভাঙি গেলে হইতো না মা বাপেরও একনিষ্ঠতা থাকতে হইব মা হয়তো বা বাবা যদি দুজনের একনিষ্ঠতা না থাকে তাহলে হইতো না একনিষ্ঠতা থাকতে হইব মা নয়তো বাবা একজন সঠিক পথ বেছে নিতে হইব আমার ছেলেরে পড়ামো যে করে হোক আমি একজন শিক্ষিত মানুষের লগে আলাপ আলোচনা করুম তাহলে সত্যিকারে নিতে পারব মানে হতাশার কোনো দরকার না যেমন সঠিক রাস্তায় ভগবানই দেখা দেয় আমি দেখছি আমি কত কান্দা কাঁদছি শুধু মাসে 15 দিনে 1000 টাকা পাঠাইতে আমার কি কষ্ট হইতো 1000 টাকা লাগে যেন আমার তো কত লক্ষ লক্ষ টাকা 100 টাকা জোগাড় করতাম যেন খুব কষ্ট হইতো কিন্তু 100 জোগাড় করি 1000 টাকা জোগাড় করি তখন আমি হায়দ্রাবাদ পাঠাইতাম তার ভাবার লগে এই বিষয়ে আমার খুব ঝগড়া হইতো আমার কত কষ্ট কি কোন কারণে করতে আছে পড়ার লাইতো দরকার হইলে একবেলা কম খাম তবুও ছেলেটা তো বাইরে রয়েছে আমরা তো এখানে আরেকজন তুমি 1 কেজি চাউল আনি রান্না করতে আমারও এই কিন্তু অচীনা দেশে রয়েছে তাহলে তারে আমরা 15 দিনে 1000 টাকা বা 2000 টাকা এরকম করি পাঠাইতাম মা আমার আকাশ তোমার কি মনে হয় মানে এই যে মায়ের চরিত্র তো একই হয় তারা তো একই রকম হন পৃথিবীর প্রত্যেক মা বোধহয় এইরকমই তুমি যে এই টাকাগুলো পেতে তুমি তো জানো ব্যাক অফ দ্য মাইন্ড যে আমার মা এতটা কষ্ট করে আমার জন্য এই টাকাগুলো পাঠাচ্ছেন এই কাজ করে মা আমার জন্য পাঠাচ্ছেন তোমার তখন কি মনে হতো বা এর আগের প্রশ্নটার উত্তরও যারা হতাশ হতে যায় টাকা নেই পয়সা নেই আমি গরিব আমি তো পড়তে পারবো না এই সামগ্রিক বিষয়টা নিয়ে তোমার কি ভাবনা তুমি কি বলতে চাও একটা হচ্ছে অবজেক্টিভ আনসার যে মা বলেছে তোমাকে পড়ার প্রতি অনেক প্রেম বা ভালোবাসা হতে হবে এটা আপনি যদি আপনার ছেলে মেয়ে বা বড় হয়ে অনেক ভালো পড়ালেখা করতে চান তাহলে আপনার থেকেই ওটা আসবে ছেলের বা মেয়ের কাছে যেমন মা বলেছে মার অনেক পড়ালেখা করতে ভালোবাসে আমি ভাবি যে আমার মধ্যে যে চরিত্র এসেছিল যে ছোটবেলায় আমি কান্নাকাটি করতাম আমাকে মাছ না আসলে ভালো ওটা আমার মার থেকেই এসেছে তো আমি ওটাই ভাবি যে আপনি যদি নিজের ছেলে মেয়েকে চান যে বড় হয়ে কিছু ভালো আপনার থেকে অনেক এফোর্ট লাগাতে হবে যে ও বুঝে যে পড়ালেখা কি হয় পড়ালেখা কিভাবে করতে হয় ওটা আপনার থেকেই ও শিখবে প্যারেন্টস হচ্ছে জীবনের সবচেয়ে প্রথম টিচার তো ওইভাবে আপনাকে অ্যাক্ট করতে হবে আর আমি যদি এমনি আনসার করতে চাই কিভাবে আপনি ওটা দেখতে পারবেন আপনাকে যখনই আপনার সামনে কোনো একটা অপরচুনিটি আসে তো ওটাকে ক্যাচ করতে হবে কারণ গরিব হওয়ার মধ্যে
অপরচুনিটি একটু কম থাকে। তো আমি যেরকম বলেছি নবোদয়া, তো নবোদয়া কি করে ফ্রিতে এডুকেশন দেয়। তো হুইচ ইজ এ গ্রেট অপরচুনিটি, মানে একটা অনেক বড় অপরচুনিটি যদি আপনি গরিব পরিবারে থাকেন। তো ওটার যদি পরীক্ষার প্রিপারেশনের জন্য এত বেশি টাকা খরচা হয় না, 1000-2000 টাকা খরচা হবে, কিন্তু ওটা এটা ভেবে নিন না যে ওটা যদি সিলেক্ট হয়ে যায় 7 বছরের জন্য গভর্নমেন্ট ইংলিশ মিডিয়ামে স্কুলে ফ্রিতে পড়াবে, তো ওটা ঠিক ওয়ার্থ টেকিং রিস্ক। মানে আপনি নিজের ছেলে মেয়েকে ওখানে দেওয়া দরকার। তো এরকম যে ছোট ছোট অপরচুনিটিগুলো আছে ওটাকে নিতে হবে যদি আপনি নিজের ছেলে মেয়েকে, বা গরিব ঘরে আছে নিজের ছেলে মেয়েকে বড় করতে চান একটা। আকাশ, তোমাকে কি মোটিভেট করে, মানে হোয়াট মোটিভেটস ইউ এভরিডে? প্রত্যেকদিন সকালবেলায় ঘুম থেকে ওঠা, তারপর এই যে জীবন, তোমার চোখের সামনে তোমার মা, তোমার বাবা, বা তোমার ছোটবেলা, তোমার বাবাকে ছেড়ে আসা, বাবা তোমাদের সঙ্গে থাকেন না, এই যে একটা পারিবারিক কলহের বিষয় আছে, তারপর মায়ের প্রত্যেক দিনের কষ্ট, মা এখনো মানুষের বাড়িতে গিয়ে কাজ করেন, এটা ভাবলেই কেমন গায়ে কাঁটা দেয়। তুমি এতটা অসাধারণ একটি সাফল্যের পরে হোয়াট কিপস ইউ মোটিভেটিং এভরিডে? প্রত্যেকদিন সকালবেলায় তোমাকে কি মোটিভেট করে আকাশ? আই থিঙ্ক আপনি যেটা বলেছেন ওটা অনেক অনেক বড় রিজন মোটিভেট করার জন্য। যে আপনি এখন যে বলেছেন মা এত কষ্ট করছে, মা মা আমার মা যদি এত কষ্ট করতে পারে তো আমার আমার জন্য তো এটা অনেক ইজি মোটিভেট করা থাকা। বাহ বাহ বাহ, কি সুন্দর! আমার মা যদি এত কষ্ট করতে পারে আমার জন্য তো আমার খুব জন্য ইজি তো কাজ। এটা ইজি কাজ। আমি আপনাকে অনেক অনেক শুরু থেকে বলেছি যে এটা আমার জন্য অনেক ইজি কাজ। আমার আমার জন্য কোনো এত বড় একটা নেই যে কষ্ট করতে হচ্ছে। আপনি প্রত্যেকদিন সকালবেলায় কি নিয়ে ঘুম থেকে ওঠেন? কি ভাবেন যে ছেলেকে কি করতে হবে? ঘুম থেকে তো সকালবেলা উঠি ঠাকুরের কই, ঠাকুর সারাদিন যেমন ভালোভাবে লইজ, ছেলে ছেলেগুলো যেমন ভালো মন দিয়ে যেমন ভালো মনে থাকে, ভালোভাবে থাকে, এরকম চিন্তাধারা করি, ঠাকুরের নমস্কার করি উঠি। এই যে ছেলে ক্লাস 6 থেকেই হোস্টেলে হোস্টেলে কাটাচ্ছে, মানে মায়ের কাছে তো সেই অর্থে ছেলে খুব বেশিটা সময় থাকেনি, দূরে দূরে থেকেছে। ক্লাস 6 থেকে ছেলে নবোদয়ের হোস্টেলে, গত 4 বছর আইআইটির হোস্টেলে, মানে 6, 7, 8, 9, 11, 12। আমি যদি দেখি যে ওর মাধ্যমিক ও বাইরে হোস্টেলে, ওর 12 ও বাইরে হোস্টেলে, আইআইটি পাস করছে হোস্টেলে। আকাশকে মানে আপনি কতটা মিস করতেন, কতটা ওকে, মানে ওর অভাব বোধ কতটা হতো আপনার জীবনে? আমার কাছে খুব কষ্ট হইতো, আমার কাছে কষ্ট হইতো। ফোন করতাম তো সকল সময় দৈত্য সময় পাইতো না, তো ধরলে কইতাম বাবা তুই সত্যিকারে বলছেন তুই ভাত খাইছস নি, খাওয়ান মানে খাওয়ানোর কথা বেশি কইতাম, খাওয়ানটা কম খায়, খাওয়ানটা কমে পছন্দ করব, কম খাইব, হালকা খানা খায়, একদম হালকা খাইব, হালকা দু খাইলে সারে। সকালের তো খাওন খায় না, ওই স্কুলে খাওন দিত না, খাওন এগিনো খাইতো না হাতে, কয় আমি ঘুমিয়ে আসছিলাম, এরকম কয়। আমার তো মনে হইতো ছেলেটা খুব খাওয়ানো কষ্ট করে, কিন্তু হরার কথা আগে দিয়ে জিজ্ঞাইতাম না, আগে দিয়ে জিজ্ঞাইতাম খাওয়ানোর কথা, খাওন খাইছিস নি, স্নান করিস, জল খাইস, জল আকাশ, আইআইটির জার্নিটা কেমন ছিল এটা একটু শুনতে চাই। তোমার আইআইটি মানে আমাদের প্রত্যেকের কাছে স্বপ্ন, বা যারা পড়াশোনা করতে চায় ছাত্রছাত্রীদের কাছে একটা স্বপ্নের জায়গা। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি, কোথায় পড়ো? আইআইটিতে পড়ি, এটা ইটসেলফ একটা ব্র্যান্ড। তুমি সেখানে সুযোগ পাচ্ছ তোমার মেধা দিয়ে, এবং ব্যাকগ্রাউন্ডে আবার আমি বলছি যে তোমার এই পরিবারের বিষয়টি রয়েছে। সেখানে তোমার এই 4 বছরের আইআইটির কম্পিউটার সায়েন্সের জার্নিটা কেমন ছিল? অনেক ডিফারেন্ট ছিল, অনেক। আমি যখনই প্রথমবার আইআইটি ক্যাম্পাসে গেলাম তখন ওখানে ডিফারেন্ট হল আছে। হল বলতে যেখানে ডিফারেন্ট হল আছে, যেখানে আমাকে একটা হল অ্যালট করে। ওখানে যাওয়ার পরেই ওখানে 3টা ডিভিশন আছে যেখানে তোমাকে এক্সেল করতে হবে, পারফর্ম করতে হবে, ভালো হতে হবে। প্রথম হচ্ছে স্পোর্টস, দ্বিতীয় হচ্ছে কালচারাল, সোশ্যাল এন্ড কালচারাল, পেন্টিং অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড তৃতীয় হচ্ছে টেকনোলজি, কোনো প্রজেক্ট বা কিছু। তো ওটার কালচারটা অনেক ডিফারেন্ট। কালচারটা অনেক ডিফারেন্ট বলতে যে ওয়েল স্ট্রাকচার, যে তোমাকে ওভারঅল অনেক ডেভেলপমেন্ট প্রোভাইড করে, স্পোর্টস থেকে, সোশ্যাল কালচার থেকে, টেকনোলজি থেকে, একাডেমিক্স থেকে, সব কিছুতে অনেক
অনেক বেশি অপরচুনিটি ক্রিয়েট হয়ে যায়। তো ওটাই। আর আইআইটির ব্যাপারে যা নর্মাল মানুষ, আপনি যা বলছেন আইআইটি অনেক স্বপ্ন, যেরকম হচ্ছে ওরকমই আইআইটি অনেক অপরচুনিটি দেয়, অনেক মেমোরিজ দেয়। পড়াশোনা, ওখানে গিয়ে পড়াশোনার সাথে সাথে অন্য জিনিসের ব্যাপারেও জানা যায়। আর কেউ কেউ যদি স্পোর্টসে মন থাকে স্পোর্টস খেলতে পারে, অনেক ডিফারেন্ট অপরচুনিটি নিজের সামনে থাকে, যেখানে ছাত্র বা কেউ নিতে পারে ওই অপরচুনিটিটাকে। তো ওটাই। আগামী প্রজন্মের ছেলেমেয়েরা যারা তোমার আইআইটির এই যে জার্নিটাতে, সেখানেও তোমার পাশে এসে দাঁড়ালেন। আমরা জানি যে ডক্টর সুমন্ত চক্রবর্তী আমাদের এমবিবি ইউনিভার্সিটির শ্রদ্ধেয় রেজিস্ট্রার, তিনি এসে তার মতো করে তোমার পাশে এসে দাঁড়িয়েছেন, তোমার পড়াশোনাটা সহজ হয়েছে করাটা। এই যে এক একটা আকাশ, আমাদের চারপাশে আকাশরা যারা আছে তাদের পাশে তো কেউ না কেউ এসে এরকম ভাবে দাঁড়ান, তারা বলেন যে আমরা আছি, আমি আছি, তুমি পড়াশোনাটা করো। এই যে তোমার আইআইটির জার্নিতে তুমি মানে কিভাবে মানুষের সহযোগিতা পেয়েছো বা মানুষকে কাছ থেকে পেয়েছো, এই কথাটা একটু বা এই কাহিনীটা একটু বলবে? আমি আগেও বলেছি যে আমাকে পুরো জার্নিতে অনেকজন সহায়তা করেছে। যে আপনি বলেছেন সুমন্ত স্যার, তো এরকম অনেকজনে অনেক সহায়তা করেছে। সুমন্ত স্যারও অনেক সহায়তা করেছে। যখন আমি আইআইটির অ্যাডমিশন নিয়েছিলাম, তখন আমার কাছে ল্যাপটপও ছিল না। আমার মানে তখন অনেক একটা ডিফিকাল্ট টাইম ছিল, কিন্তু তখনও করোনাও ছিল, আর আমরা ঘরের মধ্যে বন্দিও ছিলাম। কিন্তু তখনও অনলাইন ক্লাস করার জন্য আমার কাছে ল্যাপটপ ছিল না। তখন আমাকে সুমন্ত স্যার এবং অন্য অনেকজন হেল্প করেছে। তো ওটাই, এটা অনেক সহায়তা প্রোভাইড করে। কারণ আমাদের মতো গরিব পরিবারের জন্য এইসব জিনিস, ল্যাপটপ বা অন্য কোনো ফ্যাসিলিটি, এটা সম্ভব হয় না। যতই কাজ করুক, ল্যাপটপ একটা অনেক দামি একটা গরিব পরিবারের জন্য। ঠিক ঠিক। তো আপনারা যারা এই আয়োজন শুনছেন, আপনারাও নিশ্চয়ই এরকম অনেকের পাশে দাঁড়িয়েছেন। অনেক ছেলেমেয়েরা যারা ভালো ফলাফল করে আপনাদের পাড়ায়, আপনাদের এলাকায়, আপনাদের গ্রামে, কিংবা আপনারা চেনেন জানেন, হয়তোবা কোনো সূত্রে খবর পেয়েছেন, আপনারা তাদের পাশে দাঁড়িয়ে তাদেরকে ওই পথটাকে সহজ করেছেন। ঠিক যেমনভাবে আকাশের আইআইটির এই অসাধারণ যে জার্নিটা, সেই জার্নির এই দুর্দান্ত, আমি যদি বলি যে তার একটা একটা স্টেপ অতিক্রম করার পাশে এসে দাঁড়িয়েছিলেন আমাদের এমবিবি ইউনিভার্সিটির শ্রদ্ধেয় রেজিস্ট্রার ডক্টর সুমন্ত চক্রবর্তী মহাশয়। আমরা চেষ্টা করেছি তাকে টেলিফোনের সঙ্গে নেয়ার, তিনি আমাদের সঙ্গে আছেন, একটু কথা বলতে চাই তার সঙ্গেও। সুমন্ত বাবু, শুনতে পাচ্ছেন আমাদের কথা? হ্যাঁ, শুনতে পাচ্ছি। প্রথমেই আপনাকে বলি যে এত রাতে আপনি আমাদের সময় দিয়েছেন, আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আজকে স্টুডিওতে রীনা দেবী এবং তার রত্নের সন্তান আকাশ আমাদের সঙ্গে রয়েছে। আমি জানি না আপনি আমাদের এই অনুষ্ঠান দেখছেন কিনা, কিন্তু সুমন্ত বাবু, আমরা আপনার কাছ থেকে জানতে চাই আপনি রীনা দেবী এবং আকাশকে কি বলতে চান, বা আপনি প্রথমে আপনি যদি এইটুকু বলেন যে তাদের দুজনকে আপনি এই মুহূর্তে লাইভ একটি অনুষ্ঠানে PB24 এর পর্দায় কি বলতে চান। আমি প্রথমে রীনা দেবীকে আমার প্রণাম জানাই। উনি এরকম একজন রত্নগর্ভা ছেলের জন্ম দিয়েছেন, এত কষ্ট করে উনি আকাশকে তার আকাশ ছুঁতে সাহায্য করেছেন, তার প্রতি আমার প্রণাম। আর সেই সঙ্গে আমি PB24 এবং প্রতিবাদী কলামের কাছে আমি কৃতজ্ঞ, কারণ প্রথম এই খবরটা আমি প্রতিবাদী কলামে পড়তে পারি যে আকাশের এই অসাধারণ মেধার খবর। এবং সেই সঙ্গে শুভজিৎ, তোমার কাছেও আমি কৃতজ্ঞ, তুমি আমাকে আকাশের ফোন নাম্বারটা দিয়েছিলে, তাই আকাশের সঙ্গে যোগাযোগ হয়। আকাশ গত 4 বছর আমার সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ করে রেখেছে, আমার সন্তান তুল্য আকাশ। আমি আশা করব আকাশ আগামী দিনে আরো অনেক বড় হবে এবং আমাদের রাজ্যটাকে ভুলে যাবে না, তার মাকে ভুলে যাবে না, এবং আগামী দিনে আরো অনেক মেধাবী ওর মতো যারা আছে তাদেরকে পাশে দাঁড়াবে, তাদের সাহায্য করবে। এই আবেদন আমার আকাশের কাছে রইল। আর আমি আশা করব আকাশ আমাদের আরো গর্বিত করবে। আকাশ 1 তারিখ জুলাইয়ের নতুন চাকরিতে জয়েন করছে, তার জন্য আমার অনেক শুভকামনা।
এবং সেই সঙ্গে আমি আকাশকে বলবো, তুমি আজকে যেখানে বসে আছো এই স্টুডিও, তারাই তোমাকে প্রথম রাজ্যের মানুষের কাছে পরিচিতি দিয়েছিলেন, আর এই শুভ্রজিৎ দায়ী তোমাকে সবার সামনে তুলে ধরেছিলেন। তাই কৃতজ্ঞতা জানাই আমি শুভ্রজিৎকে, সমগ্র PB24 পরিবারকে এবং প্রতিবাদী কলামকে। তাদের মাধ্যমেই এরকম অনেক আকাশকে তারা মানুষের সামনে নিয়ে আসছেন এবং মানুষ তাদের পাশে দাঁড়াচ্ছে। তোমার কাছে আবারও আমার বিনম্র আবেদন, তুমি মানুষ হও আর আরো অনেক আকাশ তৈরি করো, তাহলেই আমাদের পৃথিবীটা আরো অনেক সুন্দর হবে। সুমন্তবাবু, আপনাকে অশেষ অশেষ কৃতজ্ঞতা যে আমাদের একটি খবরে, মানে সামান্য খবরে আপনি নিজস্ব উদ্যোগে 4টি বছর টানা আকাশ এবং তার পরিবারের পাশে থেকেছেন, অনবরত তাদেরকে নানাভাবে সহযোগিতা করেছেন। আমরা এখানে বলতে চাই না আপনি কতটা এবং কিভাবে সাহায্য করেছেন, আমরা সবটাই জানি। কিন্তু সুমন্তবাবু, আরেকটা বিষয় একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমাদের রাজ্যে তো এমন আরো অনেক অনেক আকাশরা রয়েছে, আমি তাদের কাছ থেকে এই প্রশ্নটার উত্তর চাইছিলাম। কিন্তু আপনি একটি বিশ্ববিদ্যালয়ের এত বড় একটি পদে রয়েছেন, আপনার মানে প্রতিদিনকার আলাপচারিতায় ছাত্রছাত্রীরা থাকেন, শিক্ষক শিক্ষিকারা থাকেন, অধ্যাপক অধ্যাপিকারা থাকেন। আপনি রাজ্যবাসীর উদ্দেশ্যে কিংবা ছাত্রছাত্রীরা যারা আজকের এই অনুষ্ঠান হয়তোবা এই মুহূর্তে লাইভ দেখছেন কিংবা আগামী দিন হয়তোবা দেখবেন কোনো না কোনো সূত্রে, যারা গরিব, এই শব্দটাই আমি যদি ব্যবহার করি, আপনি যদি অনুমতি করেন, যারা অর্থনৈতিকভাবে দুর্বল, আকাশের মায়ের মতো যারা হয়তোবা গৃহপরিচারিকা, হয়তোবা সুইপারের কাজ করেন, হয়তোবা শৌচালয়ে কাজ করেন কোনো একটি দফতরে, এই যে নানা পেশার মানুষজন যারা অর্থ দিয়ে ছেলে মেয়েদের পড়াশোনার স্বপ্নটাকে সেইভাবে দেখতে পারেন না, তারা নিজেদেরকে দুর্বল মনে করেন, হীনমন্যতায় ভোগেন এবং মনে করেন যে আমার ছেলে বা মেয়েকে তো আমি পড়াতে পারবো না, আমাদের তো টাকা নেই। এই যে একটা কথা নিয়মিতভাবে আমরা মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোতে শুনি, আপনি সেই সব পরিবারগুলোর এবং তাদের মা বাবা, তাদের সন্তানদের জন্য আপনার পদের জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি বলতে চান, কি বলবেন? না, আমার মনে হয় এই দারিদ্রটা কোনো বাধা নয়, যদি লক্ষ্য স্থির থাকে। এবং আমাদের রাজ্যে এরকম প্রচুর মানুষ আছেন যারা আকাশের পাশে দাঁড়িয়েছে এবং অন্যান্য মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ায়, এই মানসিকতাটা আমাদের রাজ্যে আছে। এবং সেই ক্ষেত্রে এই তোমরা যারা মিডিয়াতে আছো তারা একটা দারুণ রোল করছো। তাই আমার মনে হয় দারিদ্রতা কোনো বাধা নয়, যদি আমরা জানতে পারি সঠিক সময়ে, সেই সময় আমরা এই ধরনের মেধাবী ছেলে মেয়েদের পাশে দাঁড়ানোর জন্য প্রচুর লোকজন আছেন যারা দাঁড়াতে চান এবং সত্যিকারের অর্থে সাহায্য করেন। তাই আমার মনে হয় যখনই এই ধরনের কোনো খবর আমরা পাই, তাহলে আমরা যাতে তাদের পাশে দাঁড়াই এবং পাশে দাঁড়ানোর আমাদের যারা পরিচিত আছেন তারা চেষ্টা করেন পাশে দাঁড়ানোর। আকাশের পাশে যেমনি দাঁড়িয়েছে, তুমি যেভাবে দাঁড়িয়েছো, আরো তোমাদের, আমি আবারও বলছি, আমি প্রতিবাদী কলাম এবং PB24 অনেকদিন ধরে দেখি তোমরা যে কাজটা করছো, তাতে আমাদের রাজ্যের উপকার হচ্ছে এবং দারিদ্রতা কোনো বাধা হয়ে দাঁড়াবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ, আপনি এত রাতে আমাদেরকে সরাসরি আয়োজনের সময় দিলেন সুমন্তবাবু। আপনার কাছে আন্তরিক কৃতজ্ঞ PB24 পরিবার। হ্যাঁ, আপনারা কিছু বলতে চান সুমন্তবাবুকে? বলুন বলুন, শুনবেন উনি, বলুন। স্যার, হ্যাঁ বলুন দিদি, বলুন। তো আমরা নিজের ছেলের মতন আকাশের ভগবানের মতন ছায়া দিচ্ছে না, আপনারে কোটি কোটি বারে প্রণাম জানাই। না না দিদি, আপনি যা করেছেন, আমি 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 কিছুই করিনি, আমি নিমিত্ত মাত্র। আপনি যা করেছেন সেটা বিশাল ব্যাপার। আমি আকাশকে আবারও অনুরোধ করব, মার কাছে দাঁড়াও, মার যত্ন রাখো। মা তোমাকে এত কষ্ট করে বড় করেছেন, এই কষ্টের মর্যাদাটা দিও এবং আগামী দিনে তোমার মতো যাতে আরো অনেক আকাশ তৈরি হয় সেদিকে লক্ষ্য রেখো। ভগবান আমি নেই, আপনিই ভগবান। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ সুমন্তবাবু। অনেক অনুরোধ, মানে আকাশের সাথে পরিচয় রাখবেন। আকাশে তো কথা কিছু কম কয়, এই কারণে মানে দুর্বলতা লাগে আমার কাছে। রিনা দেবী, একটা বিষয় আমাদেরকে একটু বলুন না, যে আপনি আকাশকে কি বলতে চান মা হিসেবে? সব ভুলে যান, আপনি বাড়িতে কাজ করেন, আপনি কষ্ট করে ওকে পড়িয়েছেন, ওকে ম্যাগি খাইয়েছেন, ওর জন্য ডিম সিদ্ধ করেছেন, সব ভুলে যান। আপনি শুধু এটা ভাবুন, হাত নামান, নমস্কার করতে হবে না কাউকেই। আপনি শুধু এটা বলুন যে আপনি আকাশকে মা হিসেবে, আপনার যে সন্তান, তাকে আপনি কি বলতে চান, মানে কি উপদেশ দিতে চান। তার সঙ্গে আমি যদি বলি যে তাকে আপনি 4-5 লাইন বলুন উপদেশ হিসেবে, আপনি ওকে কি বলবেন? মা
আমি চাই স্যারে যেরকম আমরা ফাঁসে দাঁড়াইছে এরকম ফাঁসে দাঁড়াইলে আমারও খুশি। আকাশের মতন আর এরকম আরেকজনের ফাঁসে যদি দাঁড়ায় আমিও খুশি। আর এক কথা আকাশে তো কথাটা কম কইতো, আগে আরো কম কইতো, এখন স্যারের লগে না কথা। আকাশ, তুমি কি চাও? মানে ধরো এই যে তুমি সবাই তোমাকে নিয়ে গর্ববোধ করে, তোমাকে ভালো বলে, বাহবা দেয়, প্রশংসা করে, তোমার গুণকে তোমার মেধাকে সম্মান করে, তুমি চাকরি পেয়ে গেছো, তুমি জুলাই মাসের 1 তারিখ তোমার জীবনে নতুন আরেকটা অধ্যায়, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আইআইটি, তারপর তোমার প্রফেশনাল ক্যারিয়ার শুরু হয়ে যাচ্ছে। এরপর তুমি কি চাও? মানে তুমি কি সত্যি অর্থে এই রাজ্যের কথা মনে রাখবে? তুমি কি রাজ্যে ফিরে আসবে, না তারপর বিদেশ যাত্রা, আমেরিকার স্বপ্ন আছে মনে মনে, বা আমি প্যারিস যেতে চাই, জার্মানি যেতে চাই, বিদেশটাকে দেখতে চাই? আমার তাতে কোনো আপত্তি নেই, বা আমাদের কারোরই হয়তো বা আপত্তি থাকার কথা নয়, কারণ তুমি তো গ্লোবাল সিটিজেন। কিন্তু মাটির এই যে টান বা মায়ের প্রতি টান, এগুলো কি থাকবে তোমার, না তুমি ভুলে যাবে আরো অনেকের মতো? অবশ্যই থাকবে। এর থেকে বেশি আর কিছু বলতে পারবো না। আমি এটাই বলবো যে অবশ্যই থাকবে। আর আই থিঙ্ক মা যেটা বলতে চেয়েছিল আগে, যে মা বলতে চেয়েছিল যে মা চায় যে আমিও যদি বড় হয়ে অন্য কারোর সাথে যদি সাথী হয়ে থাকি। মা অনেক সময় বাড়িতে এটা বলে যে সুমন্ত স্যার যেরকম আমার জন্য করেছে, আমিও যখন বড় হয়ে অন্য কারোর জন্য সুমন্ত স্যার হয়ে যায়। তো ওটাই আমার এখন উদ্দেশ্য। জীবন তো চলতে থাকবে, লার্নিং আরো হবে, লার্নিং ইজ এ প্রসেস। তো ওটাতে হতেই থাকবে, কিন্তু মাথায় একটা উদ্দেশ্য যে বড় হয়ে যদি আমিও কিছু কন্ট্রিবিউট করতে পারি আমার নিজের স্টেট বা নিজের কান্ট্রিতে, তাহলে আমি খুব গর্বিত হব। তোমার রাজনীতি ভালো লাগে? কি ভালো লাগে সারাদিনে? মানে তোমার পাস টাইম কি, হবি কি? স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের মধ্যে কোন স্পোর্টস? স্পোর্টস ফুটবল বা ক্রিকেট, অ্যান্ড অলিম্পিক্স অলসো, কমনওয়েলথ গেমস। তোমার কি রং প্রিয়? সবচেয়ে প্রিয় রং কি তোমার? ইয়েলো। ইয়েলো। তোমার বন্ধুদের সঙ্গে কাটানোর সবচেয়ে প্রিয় মুহূর্ত কোনটা? আমি আইআইটি জীবনের কথা যদি বলি, একটা মুহূর্তের কথা বলতে পারবে চট করে, যে এই মুহূর্তটা আমার? দিওয়ালি। আই থিঙ্ক যখন মানে লোকজন ভাবে আইআইটির কথা, তখন অনেক কিছু ভাবে, পড়ালেখা। আই থিঙ্ক আইআইটির যে দিওয়ালি সেলিব্রেশন আছে, ওটাও একটু দেখতে হবে লোকজনকে। এটা অনেক মানে ম্যাসিভ ওয়েতে সেলিব্রেট করে ছাত্রছাত্রীরা, ক্রিয়েটিভ ওয়েতে দিওয়ালি দিয়ে অনেক স্ট্রাকচার বানায়, সোশ্যাল কালচারাল একটা ইভেন্ট হয়। তো দিওয়ালি দিয়ে অনেক বড় বড় দিওয়ালি দিয়ে মহাদেবের মূর্তি বা অন্য কিছু করে, ইলুমিনেশন বলে। তো আইআইটি শুধু পড়ালেখা না, অন্য কিছু অনেক কিছু শেখায়। তো ওটা বানানো অনেক একটা গ্রেট মেমরি। তুমি ভয় পাও কিসে? কি ভয় পাও সবচেয়ে বেশি? হাইট, ফিয়ার অফ হাইট, মানে উপর থেকে নিচে দেখতে ভয় লাগে। আর আগামী 5 বছর, 10 বছর, 15 বছর পরে আমাদের হয় না যে আমি এই করব বা এই জায়গাটায় যাব? তুমি নিজেকে নিয়ে কি স্বপ্ন দেখো? আর এত বড়, এত লং ডিস্টেন্স স্বপ্ন তো আমি দেখি না। আমি শুধু নেক্সট 2-3 ইয়ার্সে ম্যাক্সিমাম দেখি। যেরকম আমি বলেছিলাম ক্লাস 9-এ আমি ভেবেছিলাম যে আইআইটি করা অনেক ভালো, কারণ আমি ওটা দেখেছিলাম। এখন কি দেখছো? এখন বাস এটাই দেখছি যে আমি যদি চাকরি করি, তাহলে আমার পরিবারের আর্থিক স্থিতিটা একটু ভালো হবে। আর ওটার থেকে চাকরিতে জয়েন করার পর প্রথম মাসের মাইনে যখন ঢুকে যাবে তোমার অ্যাকাউন্টে, মাকে কাজ করতে দেবে অন্যের বাড়িতে? না না, ওই সময় থেকে না। ওই সময় থেকে আর মা কাজ করবে না? তাহলে জুলাই মাসের পর থেকে আপনি আর কাজ করবেন না অন্যের বাড়িতে?
আমাদের আজকের এই অনুষ্ঠানটা আমাদের শেষ করতে হবে, সময় প্রায় শেষ। আকাশকে একটা মা হিসেবে চুমু খান আমাদের সামনে, আকাশকে একটা আদর করে দিন। যাও আকাশ, একটু সামনে যাও, তোমার মা তোমাকে আদর করে দেবে। ওকে জড়িয়ে ধরে একটা চুমু খেয়ে দিন। আকাশ, তুমি তোমার মাকে একটা চুমু খাও। আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটি দেখলেন, আপনারা সবাই নিজেদের সন্তান এবং সন্ততিদের জড়িয়ে থাকুন, তাদেরকে বলুন যে কোনো বাধাই আসলে বাধা নয়। আমরা সবাই মিলে একসঙ্গে যদি একে অপরের পাশে থাকি, তাহলে যে কোনো বাধাই আসলে অতিক্রম করা যায়। আকাশরা প্রতিটি পাড়ায় আছে, আকাশরা আমাদের রাজ্যের প্রতিটি গ্রামে গ্রামে আছে, আকাশের মায়েরাও প্রতিটি পাড়ায় এবং গ্রামে একইভাবে আছেন, এবং বাবারাও আছেন। আমরা সবাই মিলে একসঙ্গে যদি এক একটি পরিবারকে, এক একটি আকাশের পরিবারকে একটু কাছ থেকে দেখতে পারি, একটু কাছ থেকে অনুধাবন করতে পারি, ফিল করতে পারি, আমরা সবাই মিলে ভালো থাকব। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা, হয়তোবা স্টুডিওতে কোনো অতিথি আপনাদের অপেক্ষায় থাকবে। আমরা সবাই মিলে অপেক্ষায় থাকবো আপনাদের। শুভরাত্রি।